হাই, গুড মর্নিং। তোমাদের থার্ড সেমিস্টারের ক্লাস নেব, অনার্স। তোমাদের যে সিলেবাস আছে, আমরা পরের স্টেজে আমরা পলিটিক্যাল হিস্ট্রি এতদিন ধরে দেখলাম। তো পরের যে সিলেবাসটা আছে সেখানে রয়েছে যে কিভাবে গুপ্ত সাম্রাজ্যের পতনের পর থেকে একদম মুসলমানরা আসার আগে পর্যন্ত এই যে এই পর্বটা ভারতবর্ষে বেশ কিছু দিক দিয়ে আমূল পরিবর্তনের সময়কাল। সেই পরিবর্তনগুলো কি কি হয়েছিল আমি জাস্ট তোমাদের খুব ছোট্ট করে তোমাদের সামনে আজকে তুলে ধরবো, কারণ তোমাদের টপিকটাই এরকম আছে যে কিভাবে, যেমন ধরো একটা জিনিস আছে মন্দির এবং ব্রাহ্মণদের জমিদান এবং রাজা কিভাবে তার রাজশক্তিকে জোড়া লাগাচ্ছেন। একই সঙ্গে সঙ্গে আমাদের সামাজিক দিক দিয়ে কি কি পরিবর্তন হচ্ছে এই পর্বটাতে, ধর্মের দিক দিয়ে কি কি পরিবর্তন হচ্ছে, এবং অর্থনীতি সব থেকে বড় কথা। তাহলে সমাজ, ধর্ম, অর্থনীতি। শুরু করা যাক। ছোট্ট করে আমরা দেখব যে কোন কোন ক্ষেত্রে এই পর্বটাতে, বিশেষ করে গুপ্ত সাম্রাজ্যে যখন পতন ঘটে গেল তারপর থেকে কি কি পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি। সেটা প্রথমে একটা সামাজিক সংকট, যদি সমাজের দিক দিয়ে আমরা দেখি, একটা সামাজিক সংকট তৈরি হচ্ছে। এই সামাজিক সংকটটা কি? সেটা হচ্ছে, আমরা সবাই জানি যে পরবর্তী বৈদিক যুগ থেকে আমাদের যে সোসাইটি, সেটা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র 4 ভাগে ভাগ করা ছিল সামাজিক দায়িত্ব অনুসারে। এটা পরিষ্কার। এবং আস্তে আস্তে গুপ্ত সাম্রাজ্য পর্যন্ত তো ঠিক ছিল। গুপ্ত সাম্রাজ্যের পরে আস্তে আস্তে আমরা দেখতে পাবো যে এই 4টে ক্যাটাগরির মধ্যে দুটো দলে ভাগ হয়ে যাচ্ছে। একটা হচ্ছে যে ক্ষত্রিয় আর ব্রাহ্মণরা একটা গোষ্ঠী রূপান্তরিত হয়ে যাচ্ছে, যাদের আমরা নাম দিতে পারি সুবিধাভোগী শ্রেণী, যারা বেনিফিটগুলো বেশি ভোগ করছেন। सबसे ज़्यादा बेनिफिट्स इन लोगों को मिल रहा है। और বৈশ্য এবং শূদ্র এরা হচ্ছে সুবিধা বঞ্চিত শ্রেণী। কারণ যেগুলো পলিসি মেকিং হচ্ছে সেই সময়তে এগুলোকে এদের কথা কোনো ভ্যালু দেওয়া হয়নি। এটা কিন্তু ভালো করে মনে রাখবে। আমি কিন্তু আজকে যেটা বলছি সেটা হচ্ছে গুপ্ত পিরিয়ডের পর ভারতবর্ষের যে সামাজিক সংকট তৈরি হয়েছিল, সেই সামাজিক সংকটটা কি সেটা আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি। এবং এই ডিভিশনটা কেন তৈরি হয়েছিল জানো? চাহিদা পূরণকে কেন্দ্র করে। কাদের চাহিদা? ওই উঁচু শ্রেণীটি চাহিদা, অর্থাৎ ক্ষত্রিয় এবং ব্রাহ্মণদের যে চাহিদা, সেই চাহিদা, উৎপাদনের চাহিদা, কর দানের চাহিদা এবং ব্যক্তিগত সেবার চাহিদা, এর ভিত্তিতেই কিন্তু গুপ্ত সাম্রাজ্যের পতনের পর সমাজে এই পরিস্থিতিটা তৈরি হয়েছিল। এখন এটা তো দীর্ঘদিন চলবে না, যার জন্যই এলো প্রতিবাদ হতে শুরু হয়েছে। এবং আমরা যদি এই সময়কার যে সমস্ত শাস্ত্রগুলো দেখি, সেই টেক্সটগুলোকে দেখতে পাবো যে ধর্মশাস্ত্র, বিশেষ করে বড় বড় ধর্মশাস্ত্র এই সময়, বৃহস্পতি, নারদ, মনুস্মৃতি তো আগেই ছিল, এবং যে সমস্ত স্মৃতিশাস্ত্রগুলো রচনা হচ্ছে, তারা এই পুরো ব্যাপারটা যাতে করে হাতের বাইরে না চলে যায়, সমাজে প্রতিবাদ এমন শুরু হয়েছে, সেই ব্যাপারটাকে কন্ট্রোল করার জন্য তারা রাজাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছেন শাস্ত্রের মাধ্যমে যে এই সামাজিক সংকট তৈরি হয়েছে একটা সময়, এই সময় সামাজিক সংকট, আপনারা সামাজিক সংকটটাকে রোধ করুন এবং দৃঢ়তার সাথে দণ্ডের মাধ্যমে প্রয়োগ করুন। এবং একথা মনুসংহিতা এবং মহাভারতের ভিন্ন ভিন্ন ক্ষেত্রে আমরা কিন্তু লক্ষ্য করতে পারি। অর্থাৎ তারা দমন করার কথাবার্তা বলছেন। আমরা জানি যে এটা যুগ যুগ ধরে হয়ে আসছে। রাজা এবং পুরোহিতের মধ্যে একটা ভীষণ বড় পৃষ্ঠপোষকতার যে সম্পর্ক,
एक के साथ एक का जो रिलेशंस है वो बहुत पुराना है, पुराने युगों से ये चलता आया है। এবং এই পৃষ্ঠপোষকতা যাতে মেনটেন থাকে তার জন্য নিম্ন বর্ণের মানুষগুলোকে দমন করা অত্যন্ত দরকার হয়ে পড়েছিল। এবং আমরা জানি রাজতন্ত্রের পাশে বড়ি পুরোহিত সাপোর্ট করেছেন, অর্থাৎ একে অপরের প্রতি কিন্তু মানে আমরা জানবো যে ব্রাহ্মণ আর ক্ষত্রিয় একে অপরের পরিপূরক হয়ে আগেকার যুগেও আত্মপ্রকাশ করেছে, এই যুগেতেও তাই আত্মপ্রকাশ করছে। এখন এই গুপ্ত যুগের পরে একটা সিস্টেম আসছে, যেটা তোমাদের আমি প্রথমে বললাম যে জমিদান ব্যবস্থা। যে জমিদান ব্যবস্থাটাতে যিনি রাজা, আদি মধ্যযুগ যেটাকে আমরা এখন আলোচনা করছি, আর্লি মেডিভেল ফেজ যদি আমরা বলি, রাজা শুধুমাত্র ব্রাহ্মণদের নয়, গুপ্ত যুগে অলরেডি আমরা পড়েছি যে গুপ্ত যুগে রাজারা ব্রাহ্মণদের যেহেতু পূজা অর্চনা করছেন, পড়াশোনার সঙ্গে যুক্ত, তাই তাদের জমিদান করছে, যার জন্য তো গুপ্ত যুগে এই তত্ত্বটা রয়েছে ব্রহ্মদেয়। এখন ব্রহ্মদেয় ছাড়াও সরকারি কর্মচারীদের বেতন মানে কম মানে দিতে পারছেন না, যার জন্য তারা রাজা নির্দিষ্ট ভূখণ্ড তাদেরকে দিয়ে দিচ্ছেন। এবং এর ফলে দুটো দিক দিয়ে তো জমিদান করছেন, একটা হচ্ছে ব্রাহ্মণদের আর একটা হচ্ছে এই সমস্ত সরকারি কর্মচারীদের। এর ফলে আদি মধ্যযুগের এই পর্বটাতে কি কি পরিস্থিতি তৈরি হচ্ছে দেখো। এক, মানে রাজাকে কিন্তু আর নিজে দায়িত্ব নিতে হচ্ছে না ওই এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য, যাকে দেওয়া হচ্ছে জমিটা সে দায়িত্ব নিচ্ছে। ভারতবর্ষের ভারতবর্ষের সমাজ ব্যবস্থা একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন কিন্তু আমরা এই সময় লক্ষ্য করতে পারছি। অর্থাৎ যাকে জমিদান দেওয়া হচ্ছে, যে অফিসারকে দিচ্ছেন, সেই এলাকার দায়িত্ব কিন্তু তার শান্তি শৃঙ্খলা বজায় রাখা। 2 নম্বর হচ্ছে এমন অনেক জমি আমরা পাবো দেখতে এই সময়টাতে, যে জমিগুলো হয়তো কম চাষ হতো, জঙ্গল ছিল, সেই ল্যান্ডগুলোকেও দেওয়া হচ্ছে এবং সেখানে চাষে যোগ্য জমি পরিমাণ করা হচ্ছে। অর্থাৎ এক প্রকার দেখতে পাবো তাহলে আমরা অর্থনীতিটা কিন্তু আলটিমেটলি তো ভারতবর্ষের অর্থনীতি উন্নতি হচ্ছে। আর 3 নাম্বার হচ্ছে যে আমাদের যে আদিম জনগোষ্ঠী যারা আদিবাসী সম্প্রদায়, তারা যে ব্রাহ্মণ কালচার, তা মূলত তো ক্ষত্রিয় ব্রাহ্মণদেরই তো জমিদান করা হয়েছে, তো তারা ব্রাহ্মণ সংস্কৃতির সঙ্গে পরিমণ্ডলে তারা আসার সুযোগ পাচ্ছেন এবং যার জন্য ব্রাহ্মণদের সম্পর্কে এবং তারা আরো বেশি বেশি করে জানছেন, ব্রাহ্মণ কালচার সম্পর্কে তারা জানছেন। এবং এই একটা অদ্ভুত পরিবর্তন আদি মধ্যযুগের সমাজ ব্যবস্থায়, যেটাকে বেশিরভাগই সামাজিক সংকট বলছেন, এই সংকটটা কিন্তু অন্য রূপে দেখা দিয়েছিল মুসলিমদের আসার আগে পর্যন্ত। 2 নম্বর একটা জিনিসের ব্যাপক পরিবর্তন হচ্ছে, সেটা হচ্ছে ক্ষমতার বিকেন্দ্রীকরণ। গুপ্ত সম্রাটরা মারা গেছেন, আমরা গুপ্ত সম্রাটদের শেষের দিকে বেশিরভাগ সম্রাটদেরকে দেখব যে তারা মহাসামন্তদের জমিদান দিয়ে দিচ্ছেন এবং মহাসামন্তরা সবাই মাথাচাড়া দিয়ে উঠছে এবং মহাসামন্তদের মাথাচাড়া দিয়ে ওঠার সঙ্গে সঙ্গেই ব্যাপক হারে জমিদান করার প্রথা শুরু হয়ে গেছে। জমিদান করার ফলে সেই এলাকায় তারা স্বাধীন হচ্ছেন, সেটা আমি শশাঙ্কের উদাহরণ বারবার দিচ্ছি। আমরা জানি শশাঙ্ক গৌড়ে স্বাধীন হয়ে গিয়েছিলেন। অর্থাৎ ক্ষমতার বিকেন্দ্রীকরণ কেমন করে হচ্ছে তাহলে রাজারা মানে যে গ্রামগুলোকে ওই মহাসামন্তদের দিচ্ছেন, অর্থাৎ ল্যান্ড লর্ডসদের দিচ্ছেন, এবং সেখানে কি কি জিনিসের ছাড় দেওয়া হচ্ছে দেখো। ট্যাক্স ফ্রি ল্যান্ড করে দেওয়া হয়েছে এবং এমনটা কিন্তু বিশেষ করে ট্যাক্স ফ্রি ল্যান্ডটা তাদের ক্ষেত্রে করা হচ্ছে, বিশেষ করে ব্রাহ্মণদের। তোমাদের প্রথমেই বলে নিই, এই ফেজটাতে ব্রাহ্মণদের জমিদান করার কথা অনেক পুরনো। সাতবাহনদের শিলালিপিতে আমরা প্রথমবার এই উদাহরণ পেয়েছি যে রাজা ব্রাহ্মণদের জমিদান করছে।
এবং ব্রাহ্মণদের যখন জমিদান করা হচ্ছে আদি মধ্যযুগে, সেখানে বেশ কিছু স্ট্রাকচার তৈরি করা হয়েছে কিভাবে রাজার হাত থেকে ক্ষমতাটা যাচ্ছে। দেখো, একটা হচ্ছে অফিসারদের জমিদান, ব্রাহ্মণদের জমিদান। তা ব্রাহ্মণদের যখন জমিদান করা হচ্ছে তখন ধরো একটা স্ল্যাব, যে সিল বা তাম্রপট্ট, সেখানে লেখা হচ্ছে এই ব্রাহ্মণ, তার বাবার পরিচয় এই, এবং এই এত প্লট, এত গাছ, এত পুকুর, সমস্ত এই ব্রাহ্মণের নামে দেওয়া হচ্ছে। এটা হচ্ছে ট্যাক্স ফ্রি ল্যান্ড, এবং এই ল্যান্ডের ওপর দিয়ে কোনো সরকারি সেনাবাহিনী যেতে পারবে না, কোনো সরকারি অফিসার ট্যাক্স আদায় করতে যেতে পারবেন না। এবং এটা একদিন দুদিনের জন্য নয়, বলা হচ্ছে যতদিন চন্দ্র সূর্য থাকবে ততদিনের জন্য এই জমি ব্রাহ্মণকে দেওয়া হলো। একে অনেকে এটার নাম দেওয়া হয়েছে অগ্রহার। এক এক জায়গায় এক এক নাম। ব্রহ্মদেব এক জায়গায় বলা হচ্ছে দক্ষিণ ভারতে, অগ্রহার আমাদের উত্তর ভারতবর্ষে বলা হচ্ছে। এবং এই ব্যবস্থার ফলে তারা নিজেরাই ট্যাক্স আদায় করতেন ব্রাহ্মণের লোকেরা, এবং নিজেরাই শান্তি বজায় থাকতেন। তাহলে গ্রামগুলো, যে সমস্ত এলাকাগুলো গ্রামগুলো দেওয়া হচ্ছে ব্রাহ্মণদের, তারা কিন্তু রাজার যে কন্ট্রোল, আদি মধ্যযুগে এই গ্রাম দান করার ফলে রাজার কন্ট্রোল হারাচ্ছে। গ্রামগুলো আস্তে আস্তে ক্রমশ রাজা শাসনাধিকার থেকে আস্তে আস্তে বাইরে চলে যাচ্ছে একটা। আর যে সমস্ত ভূখণ্ড সরকারি অফিসারদের দেওয়া হলো, তার সেখানেও তো তারা তো নিজেদের স্বার্থ বজায় রাখার জন্য কেন্দ্রীয় শাসন থেকে তারা তো সবসময় চাইবেন যে নিজেদেরকে স্বাধীন করতে, এবং যখনই তারা সেন্ট্রালের রাজাকে দেখছেন দুর্বল, তারা স্বাধীনতা ঘোষণা করছেন। এবং আদি মধ্যযুগে আমরা কিন্তু এটা মুসলিমদের আসার আগে যে আঞ্চলিক শক্তিগুলোর উত্থান আমরা দেখেছি, সবগুলোর উত্থান এইভাবে হয়েছে। অর্থাৎ এটা একটা রাজনৈতিক ক্ষমতার বিকেন্দ্রীকরণ আদি মধ্যযুগের একটা সব থেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এবার দেখি কৃষি অর্থনীতিতে কি পরিবর্তন এলো আদি মধ্যযুগে। নয়া অর্থনীতি বা নয়া কৃষি অর্থনীতি আমরা যদি এটাকে বলি। এতদিন পর্যন্ত আমরা সবাই জানি ভারতবর্ষ কৃষি প্রধান দেশ, এবং কৃষি প্রধান দেশ হওয়ার সুবাদে চাষবাসী তাদের তো মূল জীবিকা, এবং জমির মালিক ভারতবর্ষে কিন্তু বরাবরই ছিলেন কৃষকরা। হিউয়েনসাংয়ের যে বর্ণনা, সেখানে বর্ণনা থেকে জানতে পারা যায় যে বেশিরভাগই চাষবাস কারা করতেন, শূদ্র হিসেবে ধরা হচ্ছে চাষিদেরকে। অনেক সময় দেখা যাচ্ছে কি, যে যখন ধরো কোনো অফিসার বা ব্রাহ্মণকে জমিদান করাচ্ছে, সেই এলাকার যে গ্রামের যে শূদ্ররা রয়েছে, তো সেই এলাকা, এবং ওই যে তাম্রপট্টের কিছুক্ষণ আগে আমি তোমাদের কথা বললাম, अभी कुछ देर पहले जो बोला कि वहां पर लिख के दे रहे कि इस इलाका का घर, पेड़ वगैरह सब ब्राह्मण्स को दिया जा रहा है। और এটা সুবাদে কি হয়েছিল, ওই এলাকার সমস্ত কৃষকদেরকেও দান করা হচ্ছে, কার আন্ডারে চলে যাচ্ছে, যাকে দিয়ে দেওয়া হচ্ছে। এবং কৃষকদের সরবরাহ করার ফলে কৃষকদের মধ্যে একটা সম্প্রদায় ছিল যারা ছিলেন ভাগ চাষী, যারা ভাগ নিয়ে চাষ করতেন, এবং যারা সম্ভবত দায়িত্ব তারা কোনোদিন ছাড়বেন না জমি থেকে, এমন ধরনের কৃষকও থাকছে ওই এলাকার মধ্যে। আরেক ধরনের থাকছে যাদের কোনো নেই, ওয়ার্কার, তারা। অর্থাৎ আমরা দেখতে পাবো আদি মধ্যযুগে মালিক অন্য হয়ে যাচ্ছে, রাজার কাছে কন্ট্রোলে। রাজার জমি যেগুলো রয়েছে, রাজার জমি ধরো ছিল এক সময়, সেগুলো তো সরকারের কাছ থেকে জমি নিয়ে সেগুলো ট্যাক্স দিয়ে কৃষকরা স্বাধীনভাবে চাষ করছেন, কিন্তু এখন তো হস্তান্তর হচ্ছে। হস্তান্তর হওয়ার ফলে ওই সমস্ত চাষিরা ভূমিদাসে রূপান্তরিত হচ্ছে, যাদের জমি নেই। ভাগ চাষি জমিগুলো ভূমিদাসে রূপান্তরিত হচ্ছে, কারণ মালিক তো অন্য, চেঞ্জ হচ্ছে। গ্রামের অধিকাংশ মানুষ চাষবাসের সঙ্গে যুক্ত থাকতো, আদি মধ্যযুগেও তাই। এবং কিছু মানুষ যারা থাকতেন চাষবাসও করতেন, একই সঙ্গে তাদের প্রয়োজনীয় সামগ্রী উৎপাদন তারা করতেন, যাদেরকে আমরা কারিগর শিল্প বলতাম বা বলি। এখন বলতাম নয়, এখন বলি। এখন তো ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়ে যাওয়ার ফলে
আমরা মেশিনে তৈরি করা প্রোডাক্ট উৎপাদন করি। তখনকার দিনে ধরো কুম্ভকার জিনিসপত্র টাত্র তৈরি করেন, কর্মকার বুঝতে পারছো যিনি গহনা তৈরি করেন, তন্তুবাই ওই যে সুতো টুতো কারবার যিনি করছেন প্রোডাকশন। তো গ্রামীণ কৃষি অর্থনীতিটা আদি মধ্যযুগে একটা সিস্টেম যারা দাঁড়াচ্ছে, একদিকে থাকছেন কৃষক আর একদিকে এই সমস্ত কারিগরদের পারস্পরিক নির্ভরশীলতা। এটা একটা আর একটা বৈশিষ্ট্য আদি মধ্যযুগের। যদি বৈশিষ্ট্য আমাদেরকে বলতে হয়, এটা কিন্তু আর একটা ফেজ আমরা লক্ষ্য করতে পারছি, অর্থাৎ ভূমিদাসের রূপান্তর এবং একই সঙ্গে সঙ্গে কারিগর শ্রেণীরও উত্থান গ্রামীণ অর্থনীতিতে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কি পরিবর্তন লক্ষ্য করা গিয়েছিল আদি মধ্যযুগেতে? দুটো জিনিস আমরা দেখতে পাবো। একটা হচ্ছে ব্যবসা বাণিজ্যের অবনতি ঘটেছিল, আর একটা হচ্ছে নগরগুলো, বেশ কিছু নগরের অবনয়ন ঘটেছে, পতন হুয়া থা। ভারত রোম বাণিজ্য আমরা জানি যে কুষাণ যুগে যে ভারত রোম বাণিজ্যের বিস্তার, সেটা আনুমানিক 3য় শতাব্দী পর্যন্ত চলেছে, এবং ইরান এবং বাইজেন্টাইনের সঙ্গে আমাদের দেশে যে রেশম বাণিজ্য, সেটা 3য় শতাব্দীর মাঝামাঝি সময়কাল পর্যন্ত চলেছে, 3rd সেঞ্চুরির মিডল পর্যন্ত চলেছে, যার ফলে পতন ঘটেছে। কিন্তু এই যখন এইদিকে পতন ঘটে গেল, ভারত রোম বাণিজ্যের পতন ঘটে গেল, আমরা দেখব গুপ্ত যুগের পরবর্তীকালে ভারতবর্ষে বাণিজ্য একটা ভাটা পড়েছিল, এবং সেখানেতে চীন এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে আমাদের ভারতবর্ষের বাণিজ্য চলতে শুরু হয়েছে। আমরা এই ডিটেলস আমরা পড়বো, যখন আমরা নগরায়ণ পড়বো তখন আমরা আরো জানতে পারবো। তাহলে এখন আপাতত জানো যে রোম ভারত বাণিজ্যে পতন হয়েছে, এবং খ্রিস্টীয় 3য় শতাব্দী এবং 3য় শতাব্দীতে দ্বিতীয় এবং তৃতীয় দশকে যেটা সমস্যা হয়েছিল বাইজেন্টাইনের সঙ্গে আমাদের যে রেশম বাণিজ্য, সেটাও পতন ঘটে গেছিল। বলে ইউরোপিয়ানের সঙ্গে বাণিজ্য আমাদের বন্ধ হয়ে গিয়েছে, ইউরোপীয় দেশের সাথে আদি মধ্যযুগে। এবং আদি মধ্যযুগে একটা সিস্টেম হচ্ছে, এটাতে তার পরিবর্তন হিসেবে চীন এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সাথে আমাদের বাণিজ্য শুরু হয়েছিল, এবং বাণিজ্য শুরু হওয়ার ফলে বিশেষ করে কিছুটা হলেও অর্থনীতিটা আমাদেরকে সচল রাখার ব্যবস্থা করা হয়েছিল এই ফেজটাতে। এবং আরবের সাথে আমাদের বণিকরা মূল বাণিজ্যটা এই সময়তে চলছে। 6ষ্ঠ শতাব্দী থেকে মানে পর যে 3টে শতাব্দী আমরা দেখতে পাবো ধীরে ধীরে ভারতের বাণিজ্য কিন্তু কমেছে, গিরতা গয়া। এবং যার জন্য এই সময়তে কোনো সোনার মুদ্রা আমরা দেখতে পাবো না, কম দেখতে পাবো। এবং বাণিজ্যে যে লেভেলে ফ্লারিশ করেছিল গুপ্ত যুগ এবং তার আগে, সেই ব্যাপারটা কিন্তু আদি মধ্যযুগেতে রইল না। যদিও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে আরবের সঙ্গে আমাদের বিজনেস কিন্তু চলছিল, কিন্তু সেই লেভেলে আর রইল না। 2 নম্বর আমি প্রথমে বললাম যে নগরগুলোর অবনতি ঘটেছিল, যে কুষাণ সাতবাহন যুগে যে সমস্ত নগর সমৃদ্ধি আমরা দেখতে পাচ্ছিলাম ব্যবসা বাণিজ্যের উন্নতির ফলে, গুপ্তোত্তর কালে অর্থাৎ এই যে গুপ্ত বংশের পতনের পরে আমাদের দেশে বড় বড় নগরগুলোর পতন ঘটতে আমরা দেখছি। এই সময় হস্তিনাপুর, শ্রাবস্তি, কৌশাম্বী, রাজঘাট, চিরান্দ, বৈশালী, পাটলিপুত্র, নাম করা শহর, যেগুলো গুপ্তযুগ এবং তার আগে বড় বড় নাম করা শহর, এগুলোর মর্যাদা নষ্ট হচ্ছে। কারণ যেহেতু আমাদের বিজনেস তো বন্ধ হয়েছে ওখানে, বলে এই শহরগুলোতে ধরো যে সমস্ত কারিগরি শিল্পীরা থাকেন, তারা না গ্রামের দিকে চলে আসছে, এবং গ্রামের দিকে আসার ফলে গ্রামের লোকের যে চাহিদা, লবণ, তেল, কাপড়, মশলা, প্রয়োজনীয় জিনিসপত্র, এই সমস্ত শিল্পীরা মেটাচ্ছেন। এবং একটা অদ্ভুত ধরনের আমরা একটা জিনিস দেখতে পাবো, সেটা হচ্ছে যে গ্রামগুলো এই সময়তে সেলফ সাফিসিয়েন্ট হয়ে উঠছে। আর এটাও একটা আদি মধ্যযুগের গ্রামীণ ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। একটা হচ্ছে একদিক দিয়ে আমাদের বাণিজ্যের পতন, আর একদিক দিয়ে শহরের অবনতি, এবং আরেকদিক দিয়ে ওই লোকগুলো যখন গ্রামের ভেতরে আসছেন, তখন তো গ্রামগুলোতে তাদের নিজেদের চাহিদার জন্য উৎপাদন করা হচ্ছে, এবং প্রোডাক্ট উৎপাদন করতে গিয়ে গ্রামগুলো স্বতন্ত্র গ্রামে রূপান্তরিত হচ্ছে, অর্থাৎ মানে স্বয়ংসম্পূর্ণ, এটা আমরা বলতে পারি।
বর্ণ এবং জাতির বিন্যাস তোমাদের সিলেবাসে আছে, যে বর্ণ এবং জাতির বিন্যাস আদি মধ্যযুগে ভারতবর্ষে কি পরিবর্তন হয়েছিল সেটা আমরা একবার আমরা জানি যে 4টে বর্ণের কথা কিছুক্ষণ আগে বলেছি। এই 4টে বর্ণের মধ্যে উঁচু নিচু মতভেদ তো ছিলই, সেটা আমরা ঋগ বৈদিক যুগ, পরবর্তী বৈদিক যুগ এবং মৌর্য যুগ, গুপ্ত যুগ পর্যন্ত কন্টিনিউ করেছে। এখন আদি মধ্যযুগে এসে বর্ণ ব্যবস্থায় একটা রদবদল আমরা দেখতে পাচ্ছি। সেই রদবদলটা হচ্ছে, আমরা অলরেডি দেখেছি স্মৃতিশাস্ত্রগুলোতে, বিশেষ করে গুপ্ত যুগেতে, যে অনুলোম প্রতিলোম বিবাহ সম্পন্ন হচ্ছে, এর ফলে মিশ্র জাতির উৎপাদন হচ্ছে। अनुलोम प्रतिलोम माले তোমরা তো নিশ্চয়ই জানো, इसका मतलब तो हम लोग क्लास में बता चुके थे। अनुलोम মানে হচ্ছে উচ্চ বর্ণের ছেলে নিম্ন বর্ণের মেয়ে, প্রতিলোম মানে হচ্ছে নিম্ন বর্ণের ছেলে উচ্চ বর্ণের মেয়ে, এটাকে অনুলোম আর প্রতিলোম, তাদের যে বাচ্চা হচ্ছে, এর ফলে তারা তো মিশ্র জাতির। ফলে আদি মধ্যযুগের ভারতীয় সমাজে এর প্রসেসটা কিন্তু গুপ্তযুগ থেকে শুরু হয়ে গেছিল। आदि मध्य युगे এটা কিন্তু বিপুল আকারে বেড়েছে, बहुत ज्यादा फ्लरिश कर रहे हैं, ये सिचुएशन तैयार, मतलब समाज में ऐसा हालत आ रहा है। এবং অনুমান করা হচ্ছিল যে এই সংকর জাতিগুলো বেশিরভাগই কিন্তু শূদ্র কমিউনিটি ক্যাটাগরিতে রাখা হচ্ছিল। এই ব্যাপার চলার ফলে আমাদের সমাজ দুটো ভাগে ভাগ হয়ে স্পষ্ট ডিভিশন লক্ষ্য করা যাচ্ছে। একটা হচ্ছে ব্রাহ্মণ বা ব্রাহ্মণোত্তর, মানে ব্রাহ্মণের সঙ্গে রিলেটেড সমাজ, আর একটা হচ্ছে নিচের কোয়ালিটির সমাজ, যেটা হচ্ছে মানে শূদ্র প্রজাতির সমাজ। কারণ ব্রাহ্মণ বা ব্রাহ্মণোত্তর সমাজ বলতে যেটা গুপ্তযুগ পর্যন্ত চলেছে, ওরা লিড করছে, ওরা এর সমস্ত আদেশ দেবেন, ব্রাহ্মণরাই আদেশ দেবেন, সমস্ত কিছু ব্রাহ্মণদের দ্বারাই চলবে, ওই এক ধরনের সমাজ। আর এক ধরনের সমাজ এই মিশ্র জাতি, যাদের এই বিয়ের পরে যারা হচ্ছেন তারা শূদ্র কমিউনিটির সমাজ। ফলে ভারতবর্ষে এই সময়তে অসংখ্য জাতির উৎপাদন ঘটছে। কারণ তোমাদের একবার ক্লাসে বলেছিলাম যে গুপ্ত যুগেতে স্মৃতিশাস্ত্রগুলো বলছেন ব্রাহ্মণরা এদেরকে রাখবেন কোথায়, এই জন্য তাদের জন্য আলাদা ক্যাটাগরি তৈরি করা হয়েছে, যার নাম দেওয়া হচ্ছে জাতি। তাহলে এই মিশ্র সংকর প্রজাতিটাকেই জাতি রূপান্তরিত করা হয়েছে। আর এক ধরনের মানুষদের কাজের মাধ্যমেও জাতিতে রূপান্তরিত হচ্ছিল আদি মধ্যযুগে, সেটা হচ্ছে যে জীবিকা এবং বৃত্তির জন্য বংশানুক্রমিক ভাবে ধরো কেউ কোনো প্রফেশনের সঙ্গে যুক্ত আছে, তাকে ওই ক্যাটাগরিতে রেখে দেওয়া হচ্ছে। আদি মধ্যযুগে দুই ভাবে জাতির বিকাশ ঘটেছিল, একটা হচ্ছে যে ওই অনুলোম প্রতিলোম বিবাহের ফলে, আর একটা হচ্ছে দীর্ঘদিন বংশ পরম্পরায় যদি তারা কিছু প্রফেশনের সঙ্গে তাদের পূর্বপুরুষ যুক্ত থাকেন, সেই বৃত্তিভোগীটাকে একটা সম্প্রদায় জাতি বিন্যাসে অন্তর্ভুক্ত করে দেওয়া হচ্ছে। এবং যার ফলে এই আদিবাসী সমাজটা, যে আমাদের সব থেকে প্রাচীন কালে গোষ্ঠী, অর্থাৎ এই যে যখনই জাতি হিসেবে আত্মপ্রকাশ করছে, আদিবাসী সম্প্রদায়টাকে নিম্নবর্গ রূপে স্বীকৃতি দেওয়া শুরু হয়ে গিয়েছে আদি মধ্যযুগে। ওদেরকে তো কেউ ধরতই না হিসেবে, নিম্নবর্গীয় হিসেবে তাদেরকেও স্বীকৃতি দিতে শুরু হয়ে গেছে। এবং আমরা জানি যে আদি মধ্যযুগে এই এক অদ্ভুত পরিবর্তন, অর্থনৈতিক যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারেতে সমাজের মধ্যে এই ধরনের পরিবর্তন একটা ভারতীয় সমাজকে অন্য রাস্তায়, মানে বিভিন্ন জনগোষ্ঠীর যে বৃত্তিভোগী গোষ্ঠীর বসবাস, তাকে স্বীকৃতি দিয়েছিল আদি মধ্যযুগ জাতি হিসেবে। ওকে, ধর্ম সম্প্রদায়ের কি পরিবর্তন হয়েছিল জাস্ট আমরা একবার একটু দেখে নিই। সেটা হচ্ছে যে যদিও মেঘলাই ম্যাডাম মনে হয় তোমাদের ধর্মের ব্যাপারটা পড়াবেন, তবুও আমি বলে দিই, যেহেতু আদি মধ্যযুগে তোমাদের কি কি পরিবর্তन হয়েছিল সেই বৈশিষ্ট্যগুলো আজকে আমি আলোচনা করছি। आज वही हम डिस्कस कर रहे हैं कि अर्ली मेडिवल पीरियड में हमारे इकोनॉमी, सोसाइटी, रिलीजियन में क्या क्या परिवर्तन हुआ था, कल्चर में, बस थोड़ा छोटा छोटा करके हम डिस्कस कर रहे हैं। तो रिलीजियन में क्या परिवर्तन आया था ये हम थोड़ा बोल देते हैं।
ধর্মের দিক দিয়ে কি পরিবর্তন হয়েছিল দেখো, আমরা জানি এই সময়তে নানান পৌরাণিক গুপ্তযুগ থেকেই তো পুরাণগুলো এসেছে, আমাদের 18টা পুরাণ, নানান যে পৌরাণিক যে মানে আমরা নানান পৌরাণিক দেবদেবী ডিভিশন আমরা কিন্তু এই সময়কাল থেকে লক্ষ্য করতে পারি। বিষ্ণু শিব শক্তিকে দেবতাদের সর্বোচ্চ আসনে বসানো হচ্ছে গুপ্তযুগের পরে। অলরেডি শিব তো অনেক পুরনো ছিলেন, বিষ্ণুর মহিমা গুপ্তযুগ থেকে কিন্তু ভীষণভাবে বেড়ে গিয়েছিল ভারতবর্ষে। এবং তার সঙ্গে যেটা যুক্ত হলো শক্তির পুজো শুরু হলো এই সময়। এবং অন্যান্য দেবদেবীর তুলনায় মানে এইগুলো দেবদেবীর তুলনায় এরা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে। জৈন, শৈব এবং বৈষ্ণব মঠগুলোর মহন্তদের আবির্ভাব হচ্ছে এই সময়, এবং তারা 4-5টা ক্যাটাগরিতে ডিভিশন হচ্ছেন। এবং আচার্য, আদি মধ্যযুগে একটা পোস্ট আসছে হিন্দু সম্প্রদায়ের মধ্যে, আচার্য মানে আচার্যরা যারা হেড, বিশেষ করে জৈন, বৈষ্ণব, শৈব সম্প্রদায়ের যে আচার্য হচ্ছেন, তাদের আবির্ভাব কিন্তু এই সময়তে প্রভাব কিন্তু সমাজে বাড়ছে। এবং একটা জিনিস আমি তোমাদের এই সময়তে বলবো, মেঘলা ম্যাডাম নিশ্চয়ই তোমাদের বলবেন, যে 7ম শতাব্দী অর্থাৎ গুপ্ত সাম্রাজ্যের পরে 7ম শতাব্দীতে আমরা দেখতে পাবো যে শিব, বিষ্ণু, জৈন এইসব হলেও অর্থাৎ বিষ্ণু এবং শিবের প্রভাবটা সব থেকে বেশি। আর একটা নতুন কনসেপ্ট ভারতীয় সম্প্রদায়, ভারতীয় ধর্ম ব্যবস্থার মধ্যে আসছে, সেটা হচ্ছে ইষ্ট দেবতাকে বাদ দিয়ে শাক্ত সম্প্রদায় বলবো আমি বলবো এটাকে মোটামুটি ভাবে দেহত্ববাদী তান্ত্রিক ব্যবস্থা। অর্থাৎ এই ধর্মগুলোই, অর্থাৎ বৈষ্ণব ধর্মে, শৈব ধর্মে, এইগুলোর মধ্যে আমরা একটা তান্ত্রিক, বৌদ্ধ ধর্মে অর্থাৎ দেহবাদী যে ধর্ম যেটাকে আমরা বলি, সেই তান্ত্রিক ধর্মের আত্মপ্রকাশ হচ্ছে এই আদি মধ্যযুগে। বাংলা, নেপাল, আসাম সমস্ত জায়গায় তান্ত্রিকবাদের আমরা তো দেখতে পাবো। পাল সাম্রাজ্যের যদি ধর্ম ব্যবস্থা তোমরা দেখো, ওখানে প্রচুর পরিমাণে তান্ত্রিক বৌদ্ধ ধর্মের মধ্যে লক্ষ্য করা গেছে। কারণ পালরা তো বুদ্ধিস্ট ছিলেন, তান্ত্রিক বুদ্ধিজম লক্ষ্য করা গেছে, দেহাত্মবাদী যে ধর্ম, তান্ত্রিক ব্যাপারটা লক্ষ্য করা গিয়েছে। এবং তান্ত্রিক ধর্মে একটা গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে যে শূদ্র আর নারীদেরকে গুরুত্ব দেওয়া হয়েছে, এবং যেটা কিন্তু নানান ধরনের আচার অনুষ্ঠানের কিন্তু আদি মধ্যযুগে আবির্ভাব কিন্তু লক্ষ্য করা গিয়েছে। অর্থাৎ ভারতীয় ধর্ম ব্যবস্থা একটা নতুন কনসেপ্ট আসছে, তান্ত্রিকিজম, এটা কিন্তু মাথায় রাখবে। অলরেডি মনে তোমরা আগের সেমিস্টারে পড়েছো, তবুও তোমাদের মেঘলা ম্যাডাম নিশ্চয়ই পড়াবেন, আরও ব্যাপারটা ডিটেলসে জানতে পারবে। এবার একটু জাস্ট ছোট্ট করে দেখে নিই লাস্ট যে অংশটা, সেটা হচ্ছে কালচারের দিক দিয়ে কি পরিবর্তনটা হয়েছিল। আমরা যদি গুপ্ত সাম্রাজ্যের পরবর্তী গুপ্ত সাম্রাজ্যের টেক্সট, এটা বিশাখা দত্ত 6th সেঞ্চুরিতে আমরা দেখতে পাবো যে পোশাক পরিচ্ছেদ এবং ভিন্ন ভিন্ন মানুষদের মধ্যে একটা কালচারের সিস্টেমে পরিবর্তন আসছে গুপ্ত যুগের পর। এবং 8ম এবং 9ম শতাব্দীতে বিশেষ করে যে জৈন টেক্সটগুলো রয়েছে, সেখানে দেখতে পাবো যে মানে 18 প্রকার জনজাতি গোষ্ঠীর অস্তিত্ব আমরা লক্ষ্য করছি। অর্থাৎ জৈন ভাষা গোষ্ঠীর সংস্কৃতি যুক্ত 18টা গোষ্ঠীর আবির্ভাব আদি মধ্যযুগে আমরা লক্ষ্য করতে পারছি, বিশেষ করে কর্ণাটক এবং গুজরাটের ওই অঞ্চলগুলোতে। এবং 10ম শতাব্দীতে অর্থাৎ 10th সেঞ্চুরিতে আমরা দেখতে পাবো বিভিন্ন ভাষার আগমন হচ্ছে আদি মধ্যযুগেতে। এই সময়কালটাতে 10th সেঞ্চুরিতে বাংলা, অসমিয়া, উড়িয়া, ভোজপুরি, মৈথিলি, এই যে ভাষাগুলোর আসছে, এবং জৈন সম্প্রদায়ের প্রভাবযুক্ত গুজরাট এবং রাজস্থানে ওদের আলাদা ভাষার আবির্ভাব আসছে। এবং যার জন্য মনে করা হচ্ছে যে ইন্দো আর্য গোষ্ঠী ভাষাগুলোর মধ্যেই, ওখান থেকেই মধ্যযুগের ভারতবর্ষে আদি মধ্যযুগ যে পাঠটা আমরা বলছি আদি মধ্যযুগের, এই ভাষাগুলোর কিন্তু আবির্ভাব হয়েছিল আদি মধ্যযুগেতে। এগুলো কিন্তু আগে ছিল, কারণ আমরা দেখেছি যে মানে ব্রাহ্মী স্ক্রিপ্ট ব্রাহ্মী খরষ্টি এবং সংস্কৃত গুপ্ত যুগেতে লক্ষ্য করেছি, কিন্তু এত আঞ্চলিক ভাষার আবির্ভাব কিন্তু আদি মধ্যযুগেতেই হয়েছে। সবই যেন মনে হয়েছে যে ইন্দো আর্য ভাষা গোষ্ঠী থেকে এগুলো উত্থান ঘটেছে, এবং এটা কিন্তু সায়েন্টিফিক্যালি প্রুভড হয়েছে। এবার আমরা দেখব কিছু লিপির আবির্ভাব হচ্ছে। আমি বিশেষ করে গুপ্ত ব্রাহ্মী লিপি, কিছুক্ষণ আগে আমি তো বললাম ব্রাহ্মী লিপি,
গুপ্ত ব্রাহ্মী লিপির প্রভাবে ইস্টার্ন ইন্ডিয়াতে এক ধরনের লিপির আবির্ভাব হচ্ছে, সেটা হচ্ছে বলা হচ্ছে গৌড়ীয় লিপি, যেটা আমাদের এখনকার দিনে যে বাংলা কনসেপ্ট এসেছে, সে বাংলা লেখাটা কিন্তু ওই গৌড়ীয় লিপি থেকে এসেছে। অর্থাৎ একটা জিনিস স্পষ্ট, শুধু বাংলা না, আঞ্চলিকভাবে যে সমস্ত লিপিগুলোর আগমন আমরা দেখতে পাবো এই সময়ে, সবই আদি মধ্যযুগে। অর্থাৎ মেন যে সিস্টেম থেকে আঞ্চলিকতার দিক দিয়ে ভারতবর্ষ বিকাশ লাভ করেছিল। অর্থাৎ খ্রিস্টীয় অষ্টম শতাব্দীতে বাংলা বিহারের মানে শিল্পকলাতেও আমরা আদি মধ্যযুগের প্রভাব কিন্তু লক্ষ্য করতে পারি। কনক্লুশন তাহলে কি আমরা দেখব, যে আদি মধ্যযুগে গুপ্ত সাম্রাজ্যের পতনের পর বাংলার নয়, গোটা ভারতবর্ষের সমাজ ব্যবস্থায় আমূল পরিবর্তন লক্ষ্য করা গিয়েছিল। সেটা পরিবর্তনটার একটা বড় বৈশিষ্ট্য, প্রথম যে বড় বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করতে পারি, যে সেন্ট্রালাইজ স্টেট আর রইল না, পুরো বিকেন্দ্রীকরণ হলো, ক্ষমতার বিকেন্দ্রীকরণ, আঞ্চলিক শক্তির উত্থান ঘটল। যার জন্যই তো আমরা ভারতবর্ষে এত রাজাদের নাম আমরা শুনতে পাচ্ছি। তোমাদের তো গত কয়েকটা ক্লাস এইসব নিয়ে হয়েছে। রাজপুত, পাল, প্রতিয়া, রাষ্ট্রকূট, চোল, এদের উত্থান ঘটেছে। এইসব এই আদি মধ্যযুগে এই কনসেপ্টে হয়েছে, এবং যার জন্য এদের মধ্যে তো ক্রমাগত রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা তোমরা তো দেখলে। এবং এটা করতে গিয়ে কি হয়েছে, তারা নিজেদের মধ্যে এতটাই স্বাতন্ত্রতার দেওয়াল তুলে দিয়েছে, दीवार खड़ी कर दिया अपने आप बीच में कर दिया जा रहा है इस बात। इसके चलते क्या हो रहा है, पूरी तरह से जो प्रोविंशियल किंगडम जिसको हम लोग बोलते हैं, वो उसका आविर्भाव हो रहा है हमारे देश में। তাই এটুকু বলতে পারি যে আদি মধ্যযুগে ভারতবর্ষের যে সমাজ, অর্থনীতি, সংস্কৃতি এবং ধর্মীয় দিক দিয়ে বেশ কিছু পরিবর্তন আমরা লক্ষ্য করেছি। তবে এই কথা আমাদের ভুললে চলবে না, এই পরিবর্তনটা কিন্তু নতুন কিছু নয়। এই পরিবর্তনটার মূলটা কিন্তু আমাদের পুরনোতেই লুকিয়েছিল। এটা একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, যে পরিস্থিতির কারণে এটা একটা এই যে ব্যবধানটা, মানে ব্যবধানের যে ডিভিশন যেটা তৈরি হয়েছিল। কিন্তু একটা কথা বলতে পারি, গোটাটাই ছিল কিন্তু ভারতীয় সংস্কৃতি। ওকে, তো তোমাদের যদি ছোট ছোট কোয়েশ্চেন আসে, যেমন ধরো আদি মধ্যযুগের জমিদান করার প্রথাগুলো কেমন পরিবর্তন হয়েছিল, এবার আবার এমন আসতে পারে আদি মধ্যযুগের ধর্মটা কেমন পরিবর্তন হয়েছিল, আদি মধ্যযুগের সংস্কৃতির পরিবর্তন কেমন হয়েছিল, এরকম যদি ছোট ছোট প্রশ্ন আসে 5 নম্বরে, তো এগুলো তোমরা উত্তর করতে পারবে অনায়াসে। আমি একটা টোটাল ওভারভিউ তোমাদের দেওয়ার চেষ্টা করলাম। তোমাদের কাছে বই আছে, তো আশা করি আরও ডিভিশন করে পড়তে পারবে। আমি তোমাদের PDF কপি দেব, ইংলিশ বাংলা। তো যখন সাজেশন করব আমরা, তখন আরও যে বেস্ট কোয়েশ্চেনগুলো হবে সেখান থেকে আমরা তোমাদের আরও বলে দিতে পারবো। এখন আপাতত জানলে যে আদি মধ্যযুগে আমাদের ভারতবর্ষে কি কি পরিবর্তন ঘটেছে। ওকে, আমি আমার মতো করে বোঝানোর চেষ্টা করলাম। নেক্সট ক্লাস যখন হবে অনলাইন, তখন তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা নিশ্চয়ই প্রশ্ন করবে, যদি বুঝতে না পারো তখন আমি উত্তর দেব। ওকে, বাই, আবার পরের ক্লাসে দেখা।